ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ কথা ও কবিতায় আবার আমি সুস্মিতা হাজির, কবিতাকে নিয়ে পথ চলতে। কারণ আমরা বিশ্বাস করি শুধু কবিতার জন্য এই জন্ম। কথা ও কবিতার সেটে আমরা আবার হাজির হতে পারছি আপনাদের সামনে আমাদের অতিথিদের সাথে করে, আর তার সাথেই চলবে আমাদের আড্ডা, আমাদের শোনা কবিতা আরও নতুন নতুনভাবে আপনাদের সামনে ধরা দেবে। আজ আমার সঙ্গে এই আসরে রয়েছেন উমা সরকার। নমস্কার জানাই আপনাকে। নমস্কার। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, একদম নিজের মতো লাগছে, সবাইকে খুব আপন করে নিল সকলে, ভালো লাগছে খুব। আমরা কথা শুনবো তোমার কবিতা নিয়ে, জার্নির কথা, কিভাবে আসা, কিভাবে পথ চলা, কি কি স্বপ্ন রয়েছে, সবই আমাদের আড্ডায় ধরা পড়বে আজকে। তবে শুরু করব একটা কবিতা দিয়ে। কার কবিতা শোনাবে আমাদের? সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার কবিতা আমার ভীষণ ভালো লাগে, আমি একটু চেষ্টা করছি। আমার ভালোবাসার জন্ম হয় না, মৃত্যু হয় না। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, 3-4 ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ বা দু চোখে হাজারো চিঠি, তবুও আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, কোনো মৃত্যু হয় না। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন একজন আকর, তারও কোনোদিন মৃত্যু হবে না। আমাদের কাছে আপামর বাঙালির কাছে আপামর সাহিত্যপ্রেমী এবং কবিতা প্রেমী মানুষের কাছে। এবার তোমার নিজের কবিতার ক্ষেত্রে আসি। এই কবিতা বলা শুরু কবে থেকে করেছিলে? কবিতা বলা শুরু করেছিলাম ওই ছোটোবেলায় যেমন মঞ্চস্থ হয়ে যায়, ছোট বাচ্চাদের তুলে দেয় সেরকমভাবে, কিন্তু যেটাকে শিক্ষা বলে, মানে কবিতাটাকে শিখে তারপরে, হ্যাঁ, সেই প্রশিক্ষণ নেওয়াটা কিন্তু আমার ছোটোবেলা থেকে হয়নি। তখন আমি গান শিখতাম। এবার গানের জগৎ থেকে হঠাৎই আমার কবিতায় আসা, সেটা কিন্তু আমার বিয়ের পর। মানে গান থেকে বা অন্য কোনো কিছু থেকে কবিতায় আসার ইচ্ছে হলো কেন? কারণ কবিতা বলতে বা লিখতে আমার বরাবর ভালো লাগতো। ক্লাস 8 থেকেই আমার লেখা শুরু। এবার লিখতে লিখতে তখন মনে হতো যে যদি আমার মনের ভাবটা আমি নিজে প্রকাশ করতে পারতাম তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। তারপরে সেভাবে হয়ে ওঠেনি পড়াশুনোর জন্য। তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমার তখন মনে হলো এখন অনেকটা সময় আমি কবিতার জন্য সময় দিতে পারবো, সেটা আমার ভালোবাসা থেকে। তমালিদির হাত ধরেই আমার কবিতায় আসা। তমালি ঘোষ আমার প্রথম শিক্ষাগুরু, ওনার কাছেই আমার কবিতা শেখা। এবার আমরা আরেকটা কবিতায় যাই, বরং কি শোনাবে আমাদের এখন? নবনীতা দেবসেনের কবিতা, তবু ভালো থাকিস। বাহ, তবু ভালো থাকিস। নবনীতা দেবসেন। বল কি কি থেকে মুছে ফেলবি আমায়? তোর ল্যাপটপ, তোর প্রোফাইল, তোর ইনবক্স, তোর মোবাইল, মুছতে পারবি সেই ঠাট্টা হাসি, আদর, অভিমান, ভালোবাসাবাসি? পাল্টে ফেলেছিস বাড়ি ফেরা পথ, একসাথে চলা সেই ছায়াপথ। ভুলতে পেরেছিস ফোন নাম্বার, চেনা মুখ, পরিচিত স্বর? বল না কেন এভাবে পাল্টে গেলি? হাতটা ছেড়ে ভিড়ে হারিয়ে গেলি। কাকে বলিস এখন মনের কথা? রাত জাগা তোর চুপ কথা বোঝে তোকে তোরই মতো? কাউকে পেলি এমন আমায় ছাড়া? হৃদয় ছেড়ে অনেক দূরে, জানি না আছিস কোন অচিনপুরে। ভালো থাকিস তবু যেখানেই থাকিস, আমায় মনে নাই বা রাখিস। নবনীতা দেবসেনের কবিতা। নবনীতা দেবসেনের লেখাগুলো না ভীষণ সাধারণ ব্যাপার থেকে উঠে আসে। এই কবিতাটার মধ্যে তার ছোঁয়া পেলাম। তুমি কথায় কথায় বলছিলে যে তোমার নিজের লেখার কথা। তো কবিতা নিয়ে
অনেকটা এগোচ্ছ, ভাবছো কিছু করার কথা। তো লেখার ব্যাপারটা একটু জানতে চাই, লেখা নিয়ে কি কি ভাবনা চিন্তা রয়েছে তোমার? লেখা নিয়ে আমার তো একটা কাব্যগ্রন্থ বেরিয়েছে, বৃষ্টি হয়ে ভেজাবে। আর আমি সঙ্গে সঙ্গে একটা সাধারণ মেয়ে পত্রিকারও মানে সম্পাদনা করছি। আচ্ছা, কি শুধু ধরনের মেয়েদের পত্রিকা? শুধু মেয়েদের লেখা ওখানে প্রকাশ করছি আমি। আর এইভাবেই চলতে চাই, আরও লিখতে চাই, কলমের জোর যেন বাড়ে, আর সকলে আশীর্বাদ যদি থাকে অনেক অনেক লিখতে চাই। আচ্ছা, এই যে মেয়েদের নিয়ে কাজ করছো বলছো, শুধু মেয়েদের লেখা নিচ্ছ, ওখানে কিরকম সাড়া পাও? মানে মেয়েরা কতটা লেখার কাজে এগিয়ে আসছে? ভীষণভাবে, মানে এটা এতটাই সাড়া পেয়েছি যে এবার কিন্তু ইউএসএ থেকেও লেখা আসছে আমার সাধারণ মেয়ে পত্রিকাতে। তো এইভাবে মেয়েরা এগিয়ে আসছে আর বলছে দিদি তুমি যদি পাশে থাকো আমরা অনেক লিখব। এবারে আমি একা পথ চলতে কখনোই চাইনি, সঙ্গে সকলকে নিয়েই চলতে চেয়েছি। আমি যেমন লিখি ওরাও লিখুক, যারা কখনোই পেন ধরেনি কিন্তু আমার জন্য কিন্তু তারা সাধারণ মেয়ে পত্রিকার জন্য ধরেছে। বাহ, এটাই এটা আমার অন্য পরম দিক। এবং পাওয়া। মেয়েদের নিয়ে এগিয়ে যাওয়া, এভাবে তোমার এই যে ক্ষেত্রটা সেটা আরো উন্নতি করুক, এটাই চাইবো। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেবার। আমাদের সাথে অর্থাৎ কথা ও কবিতায় আসার জন্য এবং এই নিয়ে কথা ও কবিতা সংক্রান্ত কোনো মতামত জানাতে হলে আমাদের ফোন করবেন 9433531731-এ। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসবো। বিরতির পর কথা ও কবিতায় ফিরে এলাম। আজ আমরা উমা সরকারের সঙ্গে আড্ডায় আছি। আমাদের কথা ও কবিতায় যে বিভিন্ন রকম দিকগুলো একটা মানুষের উঠে আসে, বারবার সেটা গল্পচ্ছলে নানানভাবে আমরা জীবনের অলিগলি থেকে কবিতায় পৌঁছে যাই। তোমার ক্ষেত্রে তুমি যেটা শুরুতে বললে যে বিয়ের পর তুমি কবিতায় এলে সেরকম সচেতনভাবে, তো বেশিরভাগ ক্ষেত্রে অন্যরকম ছবিটার কথা বেশি শোনা যায়, যে হয় বন্ধ হয়ে গেছে বা না হয় অনেক বাধার সম্মুখীন হয়ে এগোতে হচ্ছে। তো তোমার ফ্যামিলি সাপোর্টটা কীরকম পাও? যেহেতু তুমি পরে ভালোভাবে শুরু করছো, তো আশা করা যায় সেক্ষেত্রে তোমার এই দিকটা খুব পজিটিভ। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, কারণ বিয়ের পরে ফ্যামিলি সাপোর্টটা ভীষণভাবে দরকার। আমার হাজব্যান্ড অমল সরকার ভীষণভাবে আমাকে সাপোর্ট করে, মানে যে কোনো দিকে আমি এগিয়ে যাব তো ও আমাকে সাপোর্ট করে, এটা করো, ঠিক আছে আমি আছি। তো এই জন্যই আমি পেরেছি নিশ্চয়ই, নাহলে এতটা এগোতে পারতাম না। এবং কবিতার সাথে সাথে তুমি লেখা এবং সম্পাদনা এতগুলো কাজে নিজেকে জড়িয়ে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তো এই সময়টা, টাইম ম্যানেজমেন্টটা নিজেকে কিভাবে? তারপরে ছোট মেয়ে আছে আমার, আচ্ছা। মেয়েকে সামলে তারপরে এগুলো করি। একটু রাত্রির জাগতে হয়, একটু রাত জেগেই সময়টা দিই, এইভাবেই কাজ করতে গেলে রাত জাগতে। এবার তাহলে আমরা একটা কবিতায় যাই। আচ্ছা, আমার খুব ভালো লাগা কবি তাসলিমা নাসরিন, আমার ভীষণ মনের কাছের উনি, ওনার লেখা প্রেম কবিতাটি। তাসলিমা নাসরিনের কবিতা প্রেম। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটোতে হয়, সবচাইতে ভালো শাড়িটা যদি পরতে হয়, তুমি দেখবে বলে চুড়িটা মালাটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, চোখের কিনারে ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার। প্রেম হলে যা কিছু এলোমেলো, যা কিছু ভুল, যা কিছু ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চারদিকে, কই প্রেমিক তো দেখি না। তোমার কবিতার প্রশিক্ষণের কথাটা কথায় কথায় উঠে এসেছিল, যেহেতু জীবনের কথা কবিতায় আসে বারবার। কেননা কবিতা তো জীবন ছাড়া নয়, জীবনের বাইরে একেবারেই নয়, জীবনের প্রতিটা অনুষঙ্গে কবিতা মিশে থাকে। তো তোমার প্রশিক্ষণের কথাটা ওই তমালির কথা দিয়ে শুরু করেছিলে, তো পরবর্তীকালে বা এখন কি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছো? এখন না আমি রেগুলারভাবে তমালিদির কাছে যেতে পারছি না। আমি একটা স্কুল খুলেছি, এবার সেখানে একটু সময় আমাকে ওখানে দিতে হয়। যদিও যে কোনো অবস্থায় দিদিকে ফোন করলে দিদি আমাকে বুঝিয়ে দেন, সেটা শিখিয়ে দেন, সেভাবে সাপোর্ট পেয়েই আসছি।
তো বাচিক বলে আমার একটা কবিতা স্কুল আছে, সেই স্কুলে আমি বাচ্চাদের শেখাচ্ছি আর মেয়েকে শেখাচ্ছি, সেই করে করে একটু সময়টা একটু কম নিজের জন্য মানে শিখতে যাব, সেই সময়টা একটু কম পাচ্ছি। তো নিজের চর্চাটা তো দরকার পড়ে, মানে হ্যাঁ, কবিতাকে নিয়ে চলতে গেলে। সেটা তো অবশ্যই একটু করি, নিজেই করি, যতটা পারি ততটা চেষ্টা করি করতে। আর একটা কবিতা শুনি তাহলে। আচ্ছা, এরপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরে যাই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো আমরা অসম্পূর্ণ। যতই সকলের কবিতাই বলি না কেন, আমি সমস্ত কবিদের সম্মান করি আর পড়ি শুনি, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বড্ড প্রিয়, আমাদের সবার প্রিয়। কৃপণ কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা ঝুরিয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন মেলে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এটা একটা রবীন্দ্রনাথের কবিতা, অদ্ভুত একটা জীবন দর্শনে। তুমি বলছিলে আমার খুব প্রিয় কবি। এমন কোনো বাঙালি হয়তো পাওয়া যাবে না যিনি বা যার কাছে রবীন্দ্রনাথ প্রিয় নন। এবং এই যে লেখা, তুমি নিজে লেখো, বাঙালি তার মনস্তত্ত্ব কিভাবে লিখবে এই পথটাও কোথাও একটা রবীন্দ্রনাথের ওই ধারা অনুযায়ী বোধহয় নির্ধারিত হয়ে গেছে। তোমার যে পত্রিকাটার কথা, আমি এটা বারবার মনে আসছে আমার, যে কারণে জিজ্ঞেস করছি বারবার, যে তুমি শুধুমাত্র মেয়েদের নিয়েই তো কাজ করছো, তো এই সংযোগটা কিভাবে করো? যে ম্যান পাওয়ার দরকার হয় একটা পত্রিকা চালাতে গেলে, সেখানেও কি মানে যারা তোমার সহকর্মী তারাও মহিলা? আমি কিন্তু এটা একাই করি সম্পূর্ণ। তার এই সংযোগটা কিভাবে করো বিভিন্ন জায়গায়? যে বাইরে থেকেও একটা চাহিদা তৈরি করেছো। হায়দ্রাবাদ থেকে আবার লেখা এসছে, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, নদিয়া থেকে, মানে বাইরে, শুধু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে নয়, মানে আমার আশেপাশের নয়, অনেক বাইরের থেকেও লেখা এসছে। এবার তো বললাম যে ইউএসএর থেকেও আসছে। তো এগুলো সব ওরা ইমেলের মাধ্যমে আমার কাছে দেয়। তো সেই তারপর একটা সিলেকশন প্রসিডিউর থাকে, কোন লেখাটা যাবে সেগুলো আমি সবটা নিজেকেই পড়ে তারপরে। হ্যাঁ, নিজেকে পড়ে। এর আগে প্রথমবার যখন করি তখন তো নিজে হাতে লিখেও দিয়েছি কতগুলো, অনেক ভুল থাকে অনেক, সেগুলো মানে প্রুফ দেখার কাজটাও নিজেই করি পুরোটা। প্রচুর সময় দিতে হয়, প্রচুর মানে পরিশ্রম থাকে একটা পত্রিকা বের করার, মানে ভীষণভাবে টেনশন থাকে যে সকলের ইচ্ছেটাকে আমি প্রকাশ করতে পারছি কিনা ভালোভাবে। করেছি এর আগে, সকলে আমাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, এবারও দিচ্ছে। সমস্ত সাফল্যের পেছনেই তো মানে একটা মাপকাঠি নির্ধারিত হয়, বাণিজ্যিক সাফল্যে এটা কতটা উন্নীত হতে পারলো তার উপর। তো সেক্ষেত্রে কতটা এগিয়েছো? হ্যাঁ, হয়েছে। আমার পত্রিকার সবটাই মোটামুটি অনেকটাই বেরিয়েছে, ভালোই। কতদিনের এই পত্রিকা, কতদিনের তুমি? আমি তো এই তো সবে প্রথম সংখ্যা বেরিয়েছে বা দ্বিতীয় সংখ্যা বেরোচ্ছে। আমি কাজটাই নতুন শুরু করেছি পুরোটাই। তুমি এভাবে এগিয়ে চলো, আর আমরাও এগিয়ে যাব।
আজকে একটা বিরতির দিকে। আপনারা যারা কথা ও কবিতায় যোগাযোগ করতে চান তারা ফোন করতে পারেন 9433531731 নম্বরে। ছোট্ট একটা বিরতি নিয়ে শিগগির ফিরে আসবো। বিরতির পর কথা ও কবিতায় ফিরে এলাম। উমা সরকারের সঙ্গে আজকে আড্ডায় রয়েছি আমরা। তোমার লেখা নিয়ে তোমার পারিবারিক যে সাপোর্ট সবগুলোই খুব ভালো লাগা তৈরি করছে আজকের আড্ডায়। কেননা কোনো একজন বিশেষ করে মহিলা এগিয়ে যাচ্ছেন, নতুন কাজ করছেন, এটা একটা ভালো লাগা তো অবশ্যই ভালো লাগার ব্যাপার। তো কবিতা নিয়ে তোমার পরিকল্পনা কিভাবে এগোতে চাও বা কি ভাবছো কবিতা নিয়ে? আমার এই মহিলাদের নিয়ে কাজ করবার যে ভাবনাটা, এটা কিন্তু আমার মায়ের থেকে পেয়েছি। কারণ মা প্রচণ্ডভাবে আমাকে উৎসাহ দিতেন যে যদি কিছু করতে হয় মেয়েদের জন্য কোনো দিন করিস। তো সেই কথাটা রাখবার জন্যই আমার এই চেষ্টা চলেছে। আর আমি একটি অবৈতনিক স্কুলও খুলেছি, যেটা আমার একটা বৈতনিক একটা অবৈতনিক। এবার ওই যে আমার স্কুলটা আছে, যারা অবৈতনিক কি কবিতার উপরে? কবিতার স্কুল, হ্যাঁ, মানে বাচিকেরই দুটো পার্ট করেছি। ওখানে যারা একদম পিছিয়ে আছে, যারা হয়তো পড়াশুনো ছাড়া ওদের হবি ক্লাসের জন্য কোনো আর্থিক ক্ষমতা নেই, তাদের জন্য আমি ওটা একটা দিন সময় দিই যাতে ওরাও এগিয়ে আসুক। ভীষণ প্রতিভা আছে ওদের ভেতর, যে একটু একটু করে একটা কলোনি আছে আমার কাছে, ওই কলোনিতে গিয়ে আমি শেখাচ্ছি। তো বাচ্চাগুলো প্রতিভা দেখলে তখন মনে হয় সত্যি এদেরকে একটুখানি সাপোর্ট করলে ওরা অনেকটা এগোতে পারবে। এই যে এগোনো, আর এবং এই ধরনের কাজ করে অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন হয়। দিন শেষে রাতে যে ঘুমটা আসে না, সুন্দর ঘুমটা আসে, খুব আনন্দের ঘুমটা আসে, ওইটার জন্য ওটাকে এগিয়ে নেওয়ার একটা ইচ্ছে আছে। লেখা তো প্রচণ্ডভাবে ইচ্ছে আছে, আর একটা আরও কাব্যগ্রন্থ যেন অনেক লিখতে পারি। আর বলার ক্ষেত্রে? বলা, আমার সঞ্চালনা আমি অনেক আগে থেকেই করি, সঞ্চালনা করছি, পাঠ করছি। আর এইভাবে পাঠের তো বললাম তমালেদির, মানে যত আমি না বলবো ওনার কথা, মানে কমই হয়ে যাবে বললে। আমাকে পুরো হাতে ধরে শিখিয়েছেন, হয়তো অতটা আমি দিতে পারছি না, উনি যতটা শিখিয়েছেন আমার আরও দেওয়া উচিত ছিল। এই তো চেষ্টা। একটা কবিতায় যাই আমরা। ঠিক আছে। আমার কণ্ঠে অনেকেই শুনতে চান যে আমি আঞ্চলিক কবিতা বলি। তো আঞ্চলিক একটা কবিতা রঞ্জিত দাসের লেখা, মোরা তোয়াদের মতো লয়। মোরা তোয়াদের মতো লয়। মানুষটো হয়েও আজ মোরা মানুষটো লয়। মোরা গেরমটতে থাকি বলে তাই লিখে কলকাতা শহরটাতে দেখেছি, যারা বাবুটা সেজে থাকে ওয়াদের লোককে মানুষটো কয় বটে। তবে বাবুরা তুয়াদের মতো মোরা গিরগিটির মতো রংটো বদলাই লাই। তুয়ারা যাদের লিগে বড়টো হইয়ে থাকিস ওয়াদের তুয়ারা বৃদ্ধাশ্রমে তো পাঠাস কেন বটে? মোরা বাপ মারে নিজের কাছে রাখি, ভালোবাসা টোপাই। মোরা তুয়াদের মতো মানুষ টোলয়, মোরা অন্য মানুষ বটে। আসলে মানুষ, প্রকৃত মানুষ হয়তো এখনো এই অন্তজ শ্রেণীর মধ্যে বেশি করে লুকিয়ে আছে। এই সভ্য মানুষ বা তথাকথিত শিক্ষিত যদি বলি, অনেক রকম ডাইমেনশন তৈরি হয়েছে সেক্ষেত্রে, যেখানে প্রকৃত মনুষ্যত্ব কতটা বজায় আছে সেটা একটা প্রশ্নের। এই কবিতাটা সেটা বেশি করে মনে করালো। আমরা আর একটা কবিতায় যাই। হ্যাঁ, এখন এই যে কোভিড-19 আমাদের জীবনটাকে তো একদম মানে ঘরে বসিয়ে দিয়েছে সকলকে। আমরা যা চাইছিলাম সেটা তো পেরে উঠছি না, ঘরে বন্দি। এবারে আমার শেষ নিবেদন ধ্যান কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনে কুল, আপনার মাঝে আপন প্রেম তাহারও পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার। আকুল করেছে মাঝখান তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশিদি, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার।
যত দূর ঘেরে দিক দিগন্তে তুমি আমি একাকার। এটাও ভীষণ মানে বহুবার শোনা কিন্তু ভীষণ মন ছুঁয়ে যাওয়া কবিতা। যতবার বলি ততবারই ভালো লাগে। তোমাকে যদি বলতে বলা হয় যে তোমার নিজের কবিতা বলা আর লেখা, কোনটা তোমার কাছে বেশি প্রায়োরিটি পায়, কি বলবে তাহলে? এই রে, কাউকে যদি বলা হয় তোমার কাছে কোন সন্তান প্রিয়, মায়ের কাছে সেই রকমই হয়ে গেল। কারণ বলতে তো ভালোবাসি বলেই, মানে লিখতে ভালোবাসি বলে কলম ধরেছিলাম, আর সেই লেখাটাকে প্রাণ দেওয়ার জন্য বলতে শুরু করেছি। এবার দুটোই আমার কাছে সমান প্রিয়, ভীষণ প্রিয়। আর তোমার যে এই বাচিক শিল্পের একটা ধারা, অবৈতনিক যেভাবে তুমি ছেলে মেয়েদের শেখানোর জন্য একটা নতুন পরিবেশ, একটা নতুন জায়গা তৈরি করেছো, সেটাও একটা সত্যি প্রশংসার মতো কাজ। তো এইভাবেই এগিয়ে যাও তোমার কাজ নিয়ে, তোমার লেখা নিয়ে, তোমার বলা নিয়ে, এবং চলতে থাকো বাচিক শিল্প নিয়ে। আমরা আজকে শেষের পথে চলে এসেছি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কথা ও কবিতা আজকের মতো শেষ করব। আবার নির্ধারিত দিনে, নির্ধারিত সময় আপনাদের সাথে হাজির হব কবিতা নিয়ে এবং কথা নিয়ে এবং নতুন একজন অতিথিকে নিয়ে। আজকে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।